পূর্ব চীনের চচিয়াং প্রদেশের হাংচৌতে সিয়েলো বা আকাশ নামক একটি স্থানীয় নাচের স্টুডিও সম্প্রতি প্রখ্যাত ফ্ল্যামেঙ্কো নৃত্যশিল্পী মারিয়া জুঙ্কালের নেতৃত্বে একটি ক্লাসের আয়োজন করে। সপ্তদশ শতকে ডাচদের দ্বারা নির্মিত চিহকান টাওয়ারের মূল ডাচ যুগের ভিত্তির ওপর এখন একটি ঐতিহ্যবাহী চীনা শৈলীর মণ্ডপ দাঁড়িয়ে আছে। খ্যাত ছাওচৌ পিউনি গার্ডেন হয়ে ওঠে পর্যটকদের প্রধান আকর্ষণ। এবারে মেলায় বিশ্বের বিভিন্ন প্রান্তের শাল একত্রিত হয়েছে। শ্রীলঙ্কার চা থেকে সৌদি আরবের খেজুর পর্যন্ত যা চীনা ভোক্তাদের বৈচিত্র্যময় ও কম্যাং চাহিদা পূরণ করে। প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়ার্ল্ড শোতে স্বাগত জানাচ্ছি। সাংস্কৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ চীনের প্রতিটি অঞ্চলেই ভরপুর নিজস্ব উৎসব আর অনন্য ঐতিহ্যে। তাই তো চীনকে বলা হয় উৎসবের দেশ। হালের ফ্যাশন জগৎ থেকে শুরু করে চলচ্চিত্র, শিল্প, সংস্কৃতি, নানা মাত্রিক আয়োজন, চীনের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যময় জীবনধারার গল্প সবকিছুই থাকছে আমাদের এই অনুষ্ঠানে। বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি রওজায়ে জাবিদ ঐশী। স্পেনের অন্যতম প্রতীকী ও আবেগঘন নৃত্যকলা ফ্ল্যামেঙ্কো চীনে জনপ্রিয়তা লাভ করছে। এটি চীনা ও স্প্যানিশ সংস্কৃতির মধ্যে গভীরতর সংযোগের প্রতিফলন, কারণ উভয় দেশের মানুষই ভাব প্রকাশের ক্ষেত্রে এক অভিন্ন অনুভূতি ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাবোধকে স্বীকৃতি দেয়। দক্ষিণ স্পেনের আন্দালুসিয়া অঞ্চল থেকে উদ্ভূত ফ্ল্যামেঙ্কো একটি বহুমুখী শিল্পকলা, যা জটিল পদচালনা, ভাবপূর্ণ হাতের অঙ্গভঙ্গি, হৃদয়স্পর্শী গান এবং গিটার বাদনকে একীভূত করে। ইউনেস্কো বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃত এই শিল্পকলাটি স্বতঃস্ফূর্ত পরিবেশনা এবং তীব্র শারীরিক অভিব্যক্তির মাধ্যমে গভীর দুঃখ থেকে শুরু করে উচ্ছ্বসিত আনন্দ পর্যন্ত বিভিন্ন গভীর আবেগ প্রকাশ করার ক্ষমতার জন্য প্রসিদ্ধ। পূর্ব চীনের চচিয়াং প্রদেশের হাংচৌতে সিয়েলো বা আকাশ নামক একটি স্থানীয় নাচের স্টুডিও সম্প্রতি প্রখ্যাত ফ্ল্যামেঙ্কো নৃত্যশিল্পী মারিয়া জুঙ্কালের নেতৃত্বে একটি ক্লাসের আয়োজন করে। এই সেশনটি অংশগ্রহণকারীদের কেবল কৌশলের সাথেই পরিচয় করিয়ে দেয়নি, বরং স্প্যানিশ সাংস্কৃতিক ঐতিহ্যের এক জীবন্ত অভিব্যক্তি হিসেবে ফ্ল্যামেঙ্কোর সাথেও পরিচয় করিয়ে দিয়েছে। শিল্পরূপটিকে তার উৎস থেকে এত দূরে সমাদৃত হতে দেখে জুঙ্কাল বলেছেন যে তিনি গভীরভাবে আবেগ আপ্লুত হয়েছেন। ফ্লামেঙ্কো মানে হলো অভিব্যক্তি এবং কিছু বলার বিষয়, আর এটি ছিল আত্মার গভীর থেকে উচ্চারিত এক আর্তনাদ। আমি যখনই কোনো জায়গায় যাই এবং ওই ধরনের জিনিস দেখি, যেমন সিয়েলোর মতো, তখন আমার মধ্যে এক বিশেষ শিহরণ জাগে। কেন? কারণ পৃথিবীর অন্য প্রান্তে এমন কিছু মানুষ, বহু মানুষ আছেন যারা ফ্ল্যামেঙ্কোকে ঘিরে একত্রিত হয়ে এর যত্ন নিচ্ছেন। এই নাচের স্টুডিওগুলো চীনের তরুণদের কাছে ফ্ল্যামেঙ্কোকে ক্রমশ আরও আকর্ষণীয় করে তুলতে সাহায্য করেছে। অনেকেই শরীর চর্চার সুযোগ, এতে ব্যবহৃত অনন্য নৃত্যকলা এবং এর মধ্যে নিহিত স্বাধীনতার চেতনার প্রতি আকৃষ্ট হন। ফ্ল্যামেঙ্কো হলো আবেগের নৃত্য। এই নৃত্য শুধু আনন্দই নয়, তিক্ততা ও দুঃখ প্রকাশ করে। নাচের মঞ্চের বাইরেও ফ্ল্যামেঙ্কো বিভিন্ন সংস্কৃতির মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করছে। বিদেশে স্প্যানিশ ভাষা ও সংস্কৃতির প্রচারের জন্য স্পেনের সরকারি সাংস্কৃতিক কেন্দ্র সাংহাইয়ের ইনস্টিটিউট সেরভান্তেসের পরিচালক ইসাবেল সেরভেরা বলেছেন যে স্প্যানিশ সংস্কৃতির প্রতি আগ্রহ ক্রমাগত বাড়ছে, তবুও দুই জাতিকে একত্রিত করার জন্য এখনও অনেক কিছু অন্বেষণ করার আছে। আমরা বিশ্বাস করি আজকের এই বিশ্বায়নের যুগে স্প্যানিশ ভাষা ও সংস্কৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সংস্কৃতি বৈচিত্র্যময়, কারণ লাতিন আমেরিকা ও স্পেন দুটি ভিন্ন মহাদেশে অবস্থিত, যাদের ঐতিহ্য আলাদা, আবার কিছু সাধারণ মিলও রয়েছে, এবং আমরা মনে করি চীনা দর্শকরা এতে সত্যি আগ্রহী। সাংহাইয়ের আরেকজন ফ্ল্যামেঙ্কো নৃত্যশিল্পী তার কথার প্রতিধ্বনি করে বলেন, তিনি সেই অভিন্ন অনুভূতিকে মূল্য দেন যা সাংস্কৃতিক পার্থক্যকে অতিক্রম করে মানুষকে একত্রিত করে।
মাহমুদ হাশিম, সিএমজি বাংলা। চীনের তাইওয়ানের দক্ষিণের শহর থাইনান, যেখানে শতবর্ষের স্থাপত্য আর শিল্পকর্ম আজও বহন করছে দ্বীপটির দীর্ঘ ইতিহাসের স্মৃতি। ডাচ ঔপনিবেশিক আমল থেকে মিং ও ছিং রাজবংশ, এমনকি জাপানি দখলদারিত্ব, সব যুগের চিহ্ন যেন মিশে আছে এই শহরের ইট কাঠে। এই ইতিহাসের ভেতর দিয়ে হেঁটে চীনা সংস্কৃতির অবিচ্ছিন্ন ধারার কথা তুলে ধরেছেন সাংস্কৃতিক ইতিহাসবিদ ইয়েন চ্যাং-হং। চীনের তাইওয়ান অঞ্চলের থাইনান শহরটি যেন দ্বীপটির ইতিহাসের এক ঘনীভূত প্রতিচ্ছবি। এখানে শতবর্ষী প্রাচীন স্থাপত্য ও শিল্পকর্ম ডাচ ঔপনিবেশিক যুগ থেকে শুরু করে মিং ও ছিং রাজবংশ এবং জাপানি দখলদারিত্বের সময় পর্যন্ত ধারাবাহিক ঐতিহাসিক পরিবর্তনের সাক্ষ্য বহন করে। ঐতিহাসিক চিহকান টাওয়ার এবং প্রিন্স অব ইয়ানফিং টেম্পলে দাঁড়িয়ে সাংস্কৃতিক ইতিহাসবিদ ইয়েন ছেং-হং ইতিহাসের ধারাবাহিকতা ব্যাখ্যা করেন। তিনি প্রণালী জুড়ে গভীর সম্পর্ক ও চীনা সংস্কৃতির অবিচল ছাপ তুলে ধরেন। সপ্তদশ শতকে ডাচদের দ্বারা নির্মিত চিহকান টাওয়ারের মূল ডাচ যুগের ভিত্তির ওপর এখন একটি ঐতিহ্যবাহী চীনা শৈলীর মণ্ডপ দাঁড়িয়ে আছে। উপরের এই কাঠামোটির নাম হুয়েনচাং প্যাভিলিয়ন। এখানে দর্শনার্থীরা সৌভাগ্য, বিশেষ করে পড়াশোনায় সাফল্যের জন্য প্রার্থনা করতে আসেন। তাইওয়ানের অনেক তরুণ তরুণী সপ্তাহান্তে এই স্থানটি পরিদর্শন করেন। কিছু অভিভাবক তাদের সন্তানদের স্কুলের পড়াশোনার অংশ হিসেবে এখানে নিয়ে আসেন, কারণ তাইওয়ানের পাঠ্য বইয়ে এই মিনারের ইতিহাস অন্তর্ভুক্ত রয়েছে। প্রণালীর দুই পাশের সাংস্কৃতিক আদান প্রদানের ঐতিহাসিক সম্পর্ক বেশ গভীর। মণ্ডপের ভেতরে থাকা এই মূর্তিটি চীনের মূল ভূখণ্ডে খোদাই করা হয়েছিল এবং পরে তাইওয়ানে পাঠানো হয়। কাছাকাছি অবস্থিত ইয়ানপিং রাজকুমার মন্দিরটি উৎসর্গ করা হয়েছে চেং ছেংকংকে। তিনি তাইওয়ানে প্রথম দিকের হান চীনা সরকারগুলোর একটি প্রতিষ্ঠা করেছিলেন। ১৬৬২ সালে চেং ডাচ উপনিবেশকারীদের বিতাড়িত করেন এবং তাইওয়ান পুনরুদ্ধার করেন। এর মাধ্যমে ৩৮ বছরের ডাচ ঔপনিবেশিক শাসনের অবসান ঘটে। পরে চেং দ্বীপটির উপর চীনের সার্বভৌমত্ব জোরালোভাবে প্রতিষ্ঠা করেন। চেং সরাসরি চীনের মূল ভূখণ্ড থেকে আনুষ্ঠানিক নির্বাচন ব্যবস্থা এবং মৌলিক অবকাঠামো নিয়ে এসেছিলেন। তার মৃত্যুর অল্প কিছুদিন পরেই একটি মন্দির নির্মিত হয়। পরবর্তীকালে চিং রাজবংশের শেষের দিকে এর নাম পরিবর্তন করে চিহকান টাওয়ার রাখা হয়। এই ঐতিহাসিক স্থানগুলোর ভেতর দিয়ে হাঁটার সময় যেন অনুভব করা যায় ভবনগুলো সমুদ্র পাড়ি দিয়ে আসা মানুষের ভাষা, বিশ্বাস ও জীবনধারার গল্প বলছে। প্রণালীর উভয় পাশে চেংকে সম্মানিত হতে দেখে সেই সংযোগ আরও স্পষ্ট হয়ে ওঠে। ইয়েনের ভাষায় তাইওয়ানের ইতিহাস বিচ্ছিন্ন কোনো অধ্যায় নয়, বরং অবিরাম আদান প্রদানের মধ্য দিয়েই তা গড়ে উঠেছে, যেখানে প্রণালী জুড়ে সম্পর্ক, সংস্কৃতি ও ঐতিহ্যের ধারাবাহিকতা আজও দৃশ্যমান। তামান্না জেনিফার, সিএমজি বাংলা। বসন্তের পূর্ণতা যখন প্রকৃতিকে নতুন রঙে সাজায়, তখন পূর্ব চীনের শান্তং প্রদেশের হচো শহর যেন পরিণত হয় এক জীবন্ত ফুলের স্বর্গে। হাজারো পিওনি ফুলের মনোমুগ্ধকর সৌন্দর্য দেখতে দেশ বিদেশ থেকে ছুটে আসছে লাখো পর্যটক। এই ফুল উৎসবকে কেন্দ্র করে চালু হয়েছে বিশেষ পিওনি এক্সপ্রেস ট্রেন, যা শুধু ভ্রমণ নয়, একটি সাংস্কৃতিক অভিজ্ঞতার দরজা খুলে দিচ্ছে। ফলে হচো এখন শুধু একটি ফুলের শহর নয়, বরং একটি সমৃদ্ধ অর্থনৈতিক মডেলের উদাহরণ। প্রকৃতিকে রঙিন শোভা দিতে ফুলের সৌন্দর্যের জুড়ি নেই, আর তা যদি হয় পিওনি ফুল, তাহলে তো কথাই নেই। পিওনি ফুল দেখতে অনেকটা গোলাপের মতো,
পূর্ব চীনের শান্তং প্রদেশের হচো শহর পরিণত হয়েছে এক জীবন্ত ফুলের স্বর্গে। পিওনি ফুলের মৌসুম সাধারণত এপ্রিলের শেষ পর্যন্ত স্থায়ী হয়। সেই সময়ে শহরের বিভিন্ন উদ্যান, বিশেষ করে বিখ্যাত ছাওচৌ পিওনি গার্ডেন হয়ে ওঠে পর্যটকদের প্রধান আকর্ষণ। এখানে ১৩০০-র বেশি প্রজাতির পিওনি দেখা যায়, যার মধ্যে রয়েছে মহাকাশে পাঠানো বীজ থেকে জন্মানো স্পেস পিওনি, যা এই বাগানের অন্যতম বিস্ময়। পর্যটকদের সুবিধায় চালু হয়েছে পিওনি এক্সপ্রেস নামের বিশেষ ট্রেন, যা ছিংতাও শহর থেকে হচো পৌঁছায় মাত্র ৩ ঘন্টার কিছু বেশি সময়ে। ট্রেনের ভেতরে রয়েছে পিওনি থিমের সাজসজ্জা, সাংস্কৃতিক প্রদর্শনী, কাগজ কাটা শিল্প, মাটির পুতুল তৈরি এবং পিওনিযুক্ত খাবারের স্বাদ গ্রহণের সুযোগ। শুধু ট্রেনই নয়, হচো শহরে পৌঁছানোর পর পর্যটকদের জন্য চালু করা হয়েছে বিশেষ পিওনি বাস রুট, যা রেল স্টেশন থেকে বিভিন্ন ফুলবাগানে সরাসরি পৌঁছে দেয়। প্রায় ৭০০ অতিরিক্ত বাস ট্রিপ চালু রয়েছে, যার মধ্যে কিছু ফ্রি সার্ভিসও রয়েছে। এই ফুল উৎসব ঘিরে গড়ে উঠেছে এক শক্তিশালী শিল্পখাত। পিওনি থেকে তৈরি হচ্ছে তেল, ফেস মাস্ক ও নানা সৃজনশীল পণ্য। বর্তমানে হচৌতে ১২০টিরও বেশি পিওনি সম্পর্কিত প্রতিষ্ঠান রয়েছে, যা ২৬০টিরও বেশি পণ্য উৎপাদন করছে। প্রায় ৫ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে এই খাতে। গত বছর পিওনি কেন্দ্রিক শিল্পে মোট উৎপাদন মূল্য ১৩ বিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে। ২০২৫ সালের পিওনি মৌসুমে হচো শহরে প্রায় ৯.৯ মিলিয়ন পর্যটক ভ্রমণ করেছেন, যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে। হচো শহরের পিওনি ফুল শুধু প্রকৃতির সৌন্দর্য নয়, বরং এটি একটি অর্থনৈতিক শক্তিতে রূপান্তরিত হয়েছে। আধুনিক পরিবহন ব্যবস্থা, সাংস্কৃতিক কার্যক্রম এবং শিল্পায়নের সমন্বয়ে হচো এখন একটি অনন্য উদাহরণ। বসন্তের এই রঙিন উৎসব যেন প্রমাণ করে প্রকৃতি ও পরিকল্পনার সঠিক সমন্বয় একটি শহরকে বদলে দিতে পারে সম্পূর্ণভাবে। রওজায়ে জাবিদা ঐশী, সিএমজি বাংলা। এশিয়ার বৈচিত্র্যময় খাদ্য সংস্কৃতি, নতুন স্বাদ এবং বিস্তৃত বাণিজ্যিক সম্ভাবনাকে একত্রে তুলে ধরেছে ২০২৫ এশিয়া আন্তর্জাতিক খাদ্য প্রদর্শনী। বেইজিংয়ে অনুষ্ঠিত এই আয়োজন শুধু খাবারের প্রদর্শনী নয়, বরং পরিবর্তিত খাদ্যাভ্যাস, স্বাস্থ্য সচেতনতা এবং বৈশ্বিক বাজারের নতুন দিকগুলো অন্বেষণের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। প্রিয় দর্শক, এই প্রদর্শনী ঘুরে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বেইজিংয়ের ২ সহকর্মী ইয়াং ওয়েমিং স্বর্ণা ও ইয়াং চিচেন অনুপমা। সুপ্রিয় দর্শক, আমরা এখন আছি বেইজিংয়ে অনুষ্ঠিত ২০২৫ এশিয়া আন্তর্জাতিক ফুড এক্সপোতে। আমি ইয়াং ওয়েমিং স্বর্ণা। আমি অনুপমা। 3 দিনব্যাপী এই ফুড এক্সপোতে এশিয়ার বিভিন্ন দেশের সুস্বাদু খাবারের সমাবেশ হয়েছে। এইসব খাবারের মধ্যে কি কি বাণিজ্যিক সুযোগ রয়েছে, চলুন আমরা একসাথে দেখব। ভোক্তাদের খাদ্যাভ্যাসের পরিবর্তনের সাথে সাথে খাদ্য ও রেস্তোরাঁ শিল্প নতুন দফা পরিবর্তনের সম্মুখীন হচ্ছে। অনুমান করা হচ্ছে যে ২০৩০ সালের মধ্যে এশিয়ার খাদ্য ব্যয় বৃদ্ধি $৪.৪ ট্রিলিয়ন পৌঁছাবে। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ধারণার প্রসারের সাথে সাথে উচ্চ গুণমান ও বিশেষত্বপূর্ণ খাদ্যের প্রতি ভোক্তাদের চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, যা খাদ্য শিল্পের উন্নয়ন ও রূপান্তরের জন্য আরও বেশি উন্নয়নমূলক সুযোগ সৃষ্টি করছে। এবারের মেলায় বিশ্বের বিভিন্ন ব্র্যান্ডের স্বাদ একত্রিত হয়েছে। শ্রীলঙ্কার চা থেকে সৌদি আরবের খেজুর পর্যন্ত, যা চীনা ভোক্তাদের বৈচিত্র্যময় ও গুণমান চাহিদা পূরণ করে। দক্ষিণ এশীয় খাবার ছাড়া সৌদি আরবের বিক্রেতাও স্থানীয় খেজুর এনেছে। এই বুথের খেজুরের মিষ্টতা ভিন্ন এবং এখানে বিশেষ এক রকমের খেজুরও পাওয়া যায়, যা কেবল পবিত্র মদিনায় ফলানো সম্ভব হয়। ও, বড় একটি খেজুর, অনেক মজা। আর
দুটো ধরনের দেখতে একটু ভিন্ন, ছোট এবং বড় দুই টাইপ। So we are a Saudi Chinese company. প্রায় 2 বছর আগে চীনে খেজুর রপ্তানি শুরু করি আমরা। আমাদের খেজুরের প্রতি চীনা গ্রাহকদের খুবই আগ্রহ, তাই আমরাও চেষ্টা করি বিভিন্ন ধরনের গুণগত মানের খেজুর রপ্তানি করতে। বর্তমানে চীনেও রয়েছে নিরামিষ বা ভেজিটেরিয়ান খাদ্যের চাহিদা। চীনের বহু খাবার উৎপাদনকারী প্রতিষ্ঠান পূর্ণাঙ্গ ভেজিটেরিয়ান খাবার উৎপাদন শৃঙ্খল ও নিয়মকানুনের ব্যবস্থা গড়ে তুলেছে। স্বাস্থ্য সচেতনা ও পরিবেশ সুরক্ষার ধারণার বৃদ্ধির জন্য মানুষ খাদ্যাভ্যাসের পরিবর্তিত হচ্ছে। শাকসবজি, ফল দৈনন্দিন খাবারের মধ্যে অপরিহার্য একটি অংশে হয়ে ওঠে এবং খাদ্য তালিকাগত পরিবর্তনের এই ঢেউয়ে উচ্চ প্রোটিনযুক্ত সয়াবিন একটি গুরুত্বপূর্ণ উপাদান। প্রতি সকালে এই সয়াবিন ও শাকসবজি দিয়ে তৈরি এই ধরনের পরিজ শুধু 3 মিনিট লাগে তৈরি করতে পারি। অনেক উষ্ণ লাগে এখন।我们这一款素食百宝粥呢，它里边是有100种食材。 এই নিরামিষ পরিজের মধ্যে উদ্ভিদের বীজ, সয়াবিন, শাকসবজি, ফুল, বাদাম, ছত্রাক ও শৈবাল সহ 7 ধরনের উপকরণ আছে। একাধিক চীনা ঐতিহ্যগত চিকিৎসা ও ওষুধ, বই ও আধুনিক পুষ্টিবিজ্ঞানের ভিত্তিতে এই পরিজের অনুপাত নির্ধারণ করা হয়। শিশু থেকে গর্ভবতী মহিলা ও বয়স্ক পর্যন্ত এই পরিজ খেতে পারেন। পাশাপাশি পরিজের মধ্যে কোনো সুক্রোজ বা খাবার প্রিজারভেটিভ নেই। চীনা ছাড়াও এই খাবার সিঙ্গাপুর, উগান্ডা ও জাপানের গ্রাহকও আকৃষ্ট করেছে। এই সয়াবিন দিয়ে তৈরি খাবার এর প্রোটিন পুষ্টিকর এবং এটি খেতে একদম মাংসের মতো।我们家是主要是以植物这个大豆植物蛋白为基础。 আমাদের পণ্যগুলো মূলত সয়া প্রোটিনের উপর ভিত্তি করে তৈরি, যা ফিটনেস উৎসাহী ও নিরামিষাশীদের উপযুক্ত। বৈচিত্র্যময় খাবার তৈরির জন্য বিভিন্ন ধরনের কন্ডিমেন্ট লাগে। বাজারে শুধু মিষ্টি, টক, নোনতা ও মশলাদার কন্ডিমেন্টই পাওয়া যায় তা নয়, বরং এমন কন্ডিমেন্ট আছে যার সাথে খাবার খেলে আরও তাজা অনুভব হয়। এছাড়া যদি বাড়িতে জটিল খাবার রান্না করতে ইচ্ছুক, তাহলে মিশ্রিত সস রান্নার প্রক্রিয়াটিকে অনেক সহজ করে তুলতে পারে। 本次我们来参展是受福建省商务厅的邀请。 ফুজিয়ান প্রদেশের চাংচৌ শহরের তাজা ঝিনুক ও আবালুন দিয়ে এই সস তৈরি করা হয়। পুরো প্রক্রিয়ায় কোনো খাবার প্রিজারভেটিভ যোগ হয়নি। দ্রুত গতির জীবনযাপন বিপুল রান্নাঘর সমাধান বাজার তৈরি করেছে। আধা প্রস্তুত ও প্রি-কুকড খাবারগুলো চীনা পরিবারের ডাইনিং টেবিলকে পুনর্বিন্যস্ত করছে। ভ্যাকুয়াম প্যাকেট আধা প্রস্তুত হিমায়িত সবজি এখন বড় সুপার মার্কেটগুলোতে পাওয়া যায়। এটি উপাদানের তাজা ভাব বজায় রাখার পাশাপাশি খাবার প্রস্তুতির সময় ব্যাপকভাবে কমিয়ে দেয়। আমরা মূলত সবজির গভীর প্রক্রিয়াকরণ ও রপ্তানির কাজ করি। আমাদের নিজস্ব চাষের জমি আছে, যা প্রধানত ছিংতাও এবং ইনার মঙ্গোলিয়ায় অবস্থিত। আমরা উৎস থেকেই খাদ্যের গুণগত মান ও নিরাপত্তা নিয়ন্ত্রণ করি, কৃষকদের কীটনাশক ব্যবহার না করে উৎপাদনে নির্দেশনা দেই। সংগ্রহকৃত খাদ্য গভীর প্রক্রিয়াজাত করা হয়, ধোয়া, কাটা, ব্লাঞ্চিং, তারপর হিমাঙ্কের নিচে 40 ডিগ্রিতে দ্রুত হিমায়িত করে ছোট প্যাকেজে তৈরি করা হয় এবং 32টি দেশে রপ্তানি করা হয়। অনেকেই কিন্তু বিরিয়ানি খুব পছন্দ করে, কিন্তু বাইরে ভ্রমণ করার সময় কিভাবে গরম বিরিয়ানি খাওয়া যায়? এই যে এখানে হলো সিনজাংয়ের তৈরি বিরিয়ানি, আর এই বক্সের মধ্যে একটা ছোট বক্স আছে, সেটা খাওয়ার সময় খুললে ভেতরে পানি দিয়ে সে অটোমেটিকলি গরম হয়ে যায়। 8 মিনিটের মধ্যে আপনি গরম বিরিয়ানি খেতে পারবেন। আমাদের এখানে সবই জৈবভাবে চাষ করা পটেড সবজি। কোনো কীটনাশক বা রাসায়নিক সার ব্যবহার করা হয় না। শুধু শাকই 80টির বেশি প্রজাতি আছে। ছোট মূলা, স্যালারি, ধনিয়া, লেটুস যা খুশি নিজেই লাগাতে পারেন। বীজ ছিটিয়ে দিন, বাড়িতে গিয়ে জল দিন, 3.5 দিনের মধ্যেই অঙ্কুর বের হবে। 24 দিনে সংগ্রহ করা যাবে। খাদ্য শুধু স্বাদই নয়, এটি সংস্কৃতি ও জীবনযাপনের বুদ্ধিমত্তারও প্রতীক। নামকরা বিশেষ পণ্য
প্রদর্শনী এলাকাটি সাংস্কৃতিক গল্প এবং আঞ্চলিক বৈশিষ্ট্যে পরিপূর্ণ। শানসি প্রদেশের থাইওয়ানের পুরনো ভিনেগার চীনের 4টি বিখ্যাত ভিনেগারের মধ্যে প্রথম স্থান অধিকারী, যার 3000 বছরের ইতিহাস রয়েছে এবং এটি শানসি সংস্কৃতির অন্যতম সারমর্ম। এতে হজমে সহায়ক, রক্তনালী নরম করা, কোলেস্টেরল কমানো সহ একাধিক স্বাস্থ্য উপকারিতা রয়েছে।山西太原清徐昂脚来之布罗诺维内格尔上布诺手手嘎脚夹，个诺上脚脚内，10 বছর 20 বছর 25 বছর মজুদ রয়েছে, যত পুরানো হবে তত মিষ্টি ও সুস্বাদু। আপনারা নিশ্চয়ই গ্রিন টির কথা শুনেছেন, কিন্তু চীনে বিভিন্ন রকমের চা আছে। এর মধ্যে একটা হলো মেই চা। আমার হাতে আছে এটা মেই চা। মেই চায়ের তৈরি করার পদ্ধতি 1000 বছরের ইতিহাস রয়েছে। আমি আজকে একটু টেস্ট করে দেখি। মেই চায়ের রং একটু সোনালি আছে। টেস্ট কেমন? প্রথমে চোখে নিয়ে একটু টকটক লাগে, কিন্তু কিছুক্ষণ পর খুব মিষ্টি লাগে। এই মেই চায়ের ইতিহাস 1000 বছরেরও বেশি। মেই চায়ের পৃষ্ঠে এক সাদা আস্তরণ থাকে, যা ফ্লেভোনয়েড ও ডিহাইড্রোজেন মাইরেস্টি নামক যৌগ। মেই চা পান করতে প্রথমে তিতা, পরে মিষ্টি লাগে। স্থানীয় গ্রামবাসীরা সর্বপ্রথম আবিষ্কার করেছিলেন যে এই চা ডায়রিয়া, অর্শ, গলা ব্যথা ইত্যাদি রোগের চিকিৎসায় ব্যবহার করা যেতে পারে। এখানে শুকনো ফুল ও ফল দিয়ে বিভিন্ন রকমের চা রয়েছে। মিক্স করে তার বিভিন্ন ফ্লেভার আপনার পছন্দ মতো বানানো যায়। আর আমি এখানে টেস্ট করছি, একটা হলো গোলাপ এবং বিভিন্ন ফল দিয়ে তৈরি একটা চা। দেখি তার স্বাদ কেমন। গোলাপ আর সুগন্ধ পাওয়া যায়, খুব সুস্বাদু। খাদ্য কেবল ঐতিহ্য বহন করে না, বরং নতুন ব্যবসায়িক সম্ভাবনাও ধারণ করে। সুস্বাদু খাবার জীবনের প্রতি অনুরাগী সকল মানুষকে সংযুক্ত করতে পারে। এশিয়া আন্তর্জাতিক ফুড এক্সপো শুধু নতুন পণ্য দেখার জানালা নয়, এটি সহযোগিতা অনুসন্ধান এবং চীন তথা এশিয়ার খাদ্য ভোক্তা প্রবণতা বোঝার জন্য একটি চমৎকার প্ল্যাটফর্ম। আশা করি আপনিও এখানে এসে বিশ্বের নানা ব্র্যান্ডের সুস্বাদু খাবার খাবেন এবং আপনার ব্যবসা সম্প্রসারণের সুযোগ পাবেন। প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়ার্ল্ড শো আজ এ পর্যন্তই। আমাদের অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল CMG বাংলাতে ভিজিট করতে পারেন। পরবর্তী পর্বে নতুন কোনো আয়োজন নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চাইচিয়েন।